আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে উঠেই দেখতে পাচ্ছেন রুটি, পরাটা, আলু ভাজি করে ফেলেছি। নাস্তাটা তৈরি করে টিফিনে দিয়ে দিচ্ছি। এটা আমার ছেলেটার জন্য টিফিন তৈরি করছি, আর ওর আব্বুর জন্য শুধু আলু ভাজি আর রুটি দিয়ে দিব। আর ও যেহেতু একটু পরাটা পছন্দ করে, তো ওর জন্য প্রতিদিন 2 থেকে 3 পিস পরাটা করতে হয় আমাকে। তো অন্যদিন পরাটাটা ছিঁড়ে খেতে গেলেও একটু ঝামেলা বোধ করে, তো আজকে একটু রোল রোল করে এভাবে দিয়ে দিচ্ছি যাতে ওর ক্লাসে বসে খেতে সুবিধা হয়। আর এটা যে দিচ্ছি এটাই বৃথা, ও কখনো স্কুলে খেতে চায় না আর সময়ও পায় না। তো এই যে টিফিন দিচ্ছি এটা বাসায় এসেই খাবে হয়তো, তবুও দিয়ে দিই যদি ওর একটু ক্ষুধা লাগে, একটু খেতে পারে সেই কারণে। আর হাজব্যান্ডের জন্য এই তো আলু ভাজি এবং রুটি দুইটা টিফিনে দিয়ে দিলাম। এটা সকালে নাস্তা হিসেবে খাবে, আবার 2টা থেকে 2:30টার ভিতরে বাসায় চলে আসবে অফিস শেষ করে। তারপরে তো আর যাওয়া হয় না, দুপুরের খাবারটা বাসায় এসেই খাবে। চালটা ধুয়ে দিচ্ছি, কেননা সকালে যে রুটিটা তৈরি করেছিলাম তার থেকে মাত্র 3টা রুটি বেঁচেছিল। তো ওই 3টা রুটি আমার ভাই যদি খেয়ে নেয় তাহলে আমি এবং আমার মেয়ের খাবার কিছু থাকবে না। আবার দেখা যাচ্ছে আমি যদি রুটিটা খাই তাহলে ওদের দুজনের খাবারের দরকার হবে। তো একবারে চালটা ধুয়ে দিলাম যাতে আমার দুপুরের আর রাঁধতে না হয়। সকাল এবং দুপুর দুইটার জন্য একবারে চালটা ধুয়ে দিয়েছি। তো রাইস কুকারে চালটা ধুয়ে এদিকে একটু বাসনগুলো মেজে নিচ্ছি। সকালে যে বাসি বাসনগুলো ছিল সেগুলো মাজা হয়নি। আর আজ স্কুলে কেন গেলাম না, আজ স্কুলে গেলাম না সেটার একটাই কারণ যে এর আগের দিন যে আমি ভিডিওটা দেওয়া হয়েছে মানে বুধবারে কিন্তু বৌদ্ধ পূর্ণিমা ছিল। সেটা ছুটিটা আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুইজনে কাটিয়েছে। আর আজ তো বৃহস্পতিবার, তো সে কারণে বৃহস্পতিবারে আমি ছুটিতে আছি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুইজনের ছুটি নাই। আসলে আমার মেয়েটার স্কুলে যে হেড স্যার আছে ওই টিচারটা বলেছে যে আমাদের এখানে তো কেউ বৌদ্ধ নাই, তো সরকারি ছুটি যেহেতু দিতেই হবে, তো সে কারণে দেখা যাচ্ছে এই ছুটিটা আমরা যদি বৃহস্পতিবারে দিয়ে দিই তাহলে আপনারা পরপর 2 দিন ছুটি পেয়ে যাচ্ছেন। তো আমরাও বললাম যে হ্যাঁ এটাই সুবিধা হবে, সেটা ভেবে ওনার কাছ থেকে আমরা ছুটিটা এইভাবে চেয়ে নিয়েছি। তো সে কারণেই আমি আজকে বাড়ি আছি এবং যেহেতু বাসায় আছি সে কারণে সমস্ত টুকিনাকি যে কাজগুলো আছে সেগুলো খুব দ্রুতভাবে সারতে হচ্ছে এবং অনেক কাজগুলো টেনে টেনে বেরো করতে হচ্ছে, যেমন ঘর ঝাড় দেওয়া, পুরো রুমটা একটু ঝুড় ভাঙা, তারপর বেডশিট চেঞ্জ করা, ওগুলো একটু কাপড় চোপড় কাচা ধোয়া থাকেই। যেদিন আসলে বাসায় থাকি সেদিন তো অনেকটা কাজের প্রেশার থাকে, তো সমস্ত সব আস্তে আস্তে একটু একটু করে সামলে উঠছি। আর তার ভিতরে অনেকটা শরীর খারাপ আমার, অনেকটা শরীর খারাপ বলতে আমার রক্ত অনেকটা কমে গেছে। এমনিতেই তো হিমোগ্লোবিন কম, রক্ত উৎপন্ন কম হয়, তার উপরেও সকাল থেকে বেশিরভাগ টাইমে না খাওয়া থাকি মেয়েটাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো এই কারণে অনেকটা দুর্বলও হয়ে পড়েছি। তো আমার পক্ষে খুব ভালো হয়েছে আজকের দিনটা স্কুলে না যেতে পেরে। গরমকালে 2টা জিনিস আমার খুব বিরক্ত লাগে, এক হচ্ছে প্রচণ্ড গরম আর সেই সাথে প্রচণ্ড পিঁপড়ের উত্তাপ। এই পিঁপড়ের যন্ত্রণায় বাড়ি থেকে ছেড়েই চলে যেতে ইচ্ছা করে মাঝে মধ্যে। এই জায়গাটা যে কতবার পরিষ্কার করি, দিনের ভিতর যতবার আসবো, যতবার হাত ধুবো, যতবার আমার তরকারি গরম করা লাগবে ঠিক ততবার এই জায়গাটা আমি ভীম দিয়ে একটু হয়ে ডলে তারপর পরিষ্কার করি।
তারপরেও দেখব যে প্রচুর পরিমাণে পিঁপড়া আসছে, জানালা সারি সারি দিয়ে একদম পিঁপড়ায় ভরে গেছে। আর এর উপরে তো কোনো কিছু রাখাই সম্ভব হয় না, কেননা যাই রাখি না কেন পুরো পিঁপড়েতে একদম ভরপুর হয়ে যায়। আর ঘরের কোথাও কোনো জিনিসও রাখতে পারছি না এই পিঁপড়ের অত্যাচারে। এতটুকু জিনিস কিন্তু ওকে প্রচুর পরিমাণে ভয় পাই আমি। মানে যতদূর পর্যন্ত হচ্ছে সম্ভব ওদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। নয়তো এই দেখা যাচ্ছে গরম ভাতেও পিঁপড়ে উঠে মাঝে মধ্যে বসে আছে। তো তখন খুব বিরক্ত লাগে, এত পিঁপড়ে মারা ওষুধ দিই, তারপরেও দেখা যাচ্ছে সবসময় মোছামুছি হয়, তো সে কারণে পিঁপড়ে মারা ওষুধটাও মুছে যায়। এ কারণে আর আলাদাভাবে কোনো কিছু করা হয়ে ওঠে না। তবে কি যে করব পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য। আপনারা যদি কেউ জেনে থাকেন এর কোনো কার্যকারিতা, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিভাবে এই পিঁপড়ের হাত থেকে আমি বাঁচতে পারি। তো রান্নার জন্য তো চুলোয় গেলাম না, এখানেই ইন্ডাকশনেই রান্নাটা চাপিয়ে দিচ্ছি, যেহেতু অনেক গরম পড়েছে। আর এই অবস্থায় চুলায় যাওয়া, খড়ির তাপে রান্না আমার পক্ষে অনেক কষ্টকর। যেহেতু অনেকটা অসুস্থ আমি, শ্বাসকষ্ট বেড়েছে যেমন তেমনটা, তো গায়ে শরীরে রক্ত নাই, রক্ত খুবই কম, রক্তের পয়েন্ট কমে এসেছে। তো এই মুহূর্তে নিজের সাবধানতা একটু নিজেই চলতে হচ্ছে। সাবধান করে না চলতে পারলে পরবর্তীতে দেখা যাচ্ছে উঠে বসার কোনো শক্তি থাকছে না আমার গায়ে। মাছটা ভেজে উঠিয়ে নিচ্ছি, মাছটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে, কেন যে এমনটা হচ্ছে বলতে পারছি না। এটা তো রীতিমতো ভাজি করি, সকালেও আলু ভেজেছি, আর তারপরে কড়াইটাতে তেমন কিছু করা হয়নি, তবুও মাছগুলো ভেঙে গেছে। হয়তো অনেকটা মাছ দিয়ে ফেলেছি, উল্টানোর সমস্যার কারণেও হতে পারে যে মাছটা বেশি পড়ে গেছে, নয়তো কিন্তু এই কড়াইতে মাছটা তেমনভাবে ভাঙে না, মানে তলে আটকায় না। তো আজ রান্না করব উস্তে দিয়ে, আলু দিয়ে, আর মিরগে মাছ দিয়ে। তো এটা একটু চচ্চড়ি মতো করব। আর রাত্রে দেখা যাবে। গরমের সময় আমার কাছে খুবই ভালো লাগে এই উস্তের তরকারি, তারপর টক ডাল, এই ধরনের কিছু তিতো এবং টক জাতীয় জিনিস আমার খুব ভালো লাগে। আর মশলাপাতি জিনিস তো তেমনভাবে খেতেই মনে চায় না। মনে হয় কি এই গরমে খুব যত হালকা পাতলা খাবার খাওয়া যায় শরীরের পক্ষে ততটাই ভালো, এবং সেটা হজমের পক্ষেও ভালো। এই উস্তেটা অনেকটাই কিন্তু তিতা, আর এই তিতা ভাবটা যাতে চলে যায় সেই কারণে আমি লবণ হলুদ দিয়ে আগে সুন্দর করে একটু উস্তে ভেজে নিয়েছি, মানে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি যাতে তিতো ভাবটা একটু কেটে যায়। যত তিতা উস্তেই হোক না কেন, সেটা যদি পেঁয়াজ না বেটে পেঁয়াজ কুচিয়ে তারপর আলু উস্তে একভাবে এইভাবে করে যদি ভেজে নেওয়া যায় একটু লালচে লালচে করে, তারপর ওটা চচ্চড়ি করলেও কিন্তু খেতেও যেমন মজা লাগে তেমন তিতে ভাবটাও থাকে না। তো আমি উস্তে রান্না করলে প্রথমে উস্তে একটু ভেজে নিব এইভাবে, লবণ হলুদ আছে, তারপর পেঁয়াজ দিয়ে একবারে তেল টেল দিয়ে এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দেখা যাচ্ছে মশলা বলতে ওই একটু জিরে বাটা, রসুন বাটা, এক কোয়া হয়তো রসুন দিয়ে, জিরে রসুন আর সরিষা, কাঁচা ঝাল তো থেকেই থাকে। তো সব মিলিয়ে একটু বাটা মশলা দিয়ে এবার একটু কষিয়ে নেব। এর আগে তো কিন্তু ভেজেই নিয়েছি, আর এখন একটু কষানোর জন্য দিব। তারপর যখন এই পানিটা একটু শুকিয়ে আসবে তখন ঝোলের পানি দিয়ে মাছটা বসিয়ে দিব।
উস্তে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই ইন্ডাকশনটা একবার কিন্তু পাল্টিয়ে নিয়েছি। মানে আমার আর একটা যে ইন্ডাকশন ছিল ওটা বেরো করে ওটাতে একটু রান্নার চেষ্টা করলাম, তবে ওটা এতটা স্লো হয়ে গেছে যে রান্নার প্রতি এখন আর আগ্রহ থাকে না। মনে হচ্ছে যে ওটাতে রাঁধতে গেলে আমার মনে হয় আরও 2 ঘন্টা সময় হাতে করে নিয়ে বসতে হবে। তো ওই ইন্ডাকশনটা কি করতে পারি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে ওটা গ্রামে দিয়ে দিই আমার শাশুড়িকে। ওনাকে দিয়ে দিলে যখন আমরা গ্রামে যাব তখন হয়তো একটু তরি তরকারি গরম করার জন্য হলেও এটাতে আমি কিছুটা করে নিতে পারবো। আর এখানে থাকলে ওটা তো খুব স্লো চলে, ওটাতে কি করব বুঝতেই পারছি না। মনে হচ্ছে কি তাপ হচ্ছে না এমনটাই মনে হচ্ছে। আর হচ্ছে একবার ওটা তো ঠিক করিয়েছি, প্রথম যেমনটা সার্ভিস দিয়েছিল তেমনভাবে সার্ভিস দিচ্ছে না। আর আমার আগের যে ইন্ডাকশন সেটা হচ্ছে ইন্ডাকশন নয়, ইনফ্রারেড, যেটাতে সব কিছু ইউজ করা যায়। আর এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে ইন্ডাকশন, যেটাতে পাতিল শুধুমাত্র স্টিল ব্যবহার করা যায়, তাছাড়া অন্য কোনো পাতিল ইউজ করা যাবে না। কোন দুইটাই রাখতে চেয়েছিলাম, যখন যেটা সুবিধা তখন সেটা নিব, তারপরেও কাজ হচ্ছে না। এখন যে কি সিদ্ধান্ত নিব সেটাও বুঝতে পারছি না। বিকালের দিকে একটু বাজারের দিকে গিয়েছিলাম, তো সেখানে গিয়েছিলাম চটপটি খেতে। তো আমার হাজব্যান্ড এটা মণিহারে প্রথমে গিয়েছিলাম চটপটি খাওয়ার জন্য, কিন্তু দেখলাম না মণিহারের চটপটিটা ভালো না। তারপর ওখান থেকে একটু টাউনে গিয়েছিলাম, ওখানে দড়াটানার যে চৌরাস্তার মোড়ে যে চটপটির দোকানটা আছে ওখান থেকে নিয়ে আসলাম। তো ওই জায়গার চটপটিটা খেতে কিন্তু বেশ মজা লাগছে। ভাবছি পরবর্তীতে ওখান থেকেই কেনাকাটা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।